চলুন চলুন আজকে আর আপনাদেরকে আমার সারাদিনের ব্লগ শেয়ার করব না। আজকে শেয়ার করব সকাল 6টা থেকে একদম দুপুর 12টা পর্যন্ত আমি কি কি কাজ করি আর কিভাবে সমস্তটা একা হাতে সামলাই, সেটাই আজ আপনাদেরকে শেয়ার করব। যেমন দুই মেয়ের স্কুল, রান্নাবান্না, ঘরের সমস্ত কাজবাজ, ওদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, ঘরের টুকিটুকি কাজবাজ, এই সমস্ত আর কি। যেদিন যেদিন দুষ্টুর সকালে স্কুল থাকে সেদিন সেদিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তবে সেটা সকাল 6টা বললে ভুল বলা হবে। ওই সকাল 6টা 20 নাগাদ ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে সোজা রান্নাঘরে এসে গ্যাস ওভেনটা মুছে একদিকে ভাত বসিয়ে দিই। যেদিন যেদিন আমি অ্যাপেল সাইডার ভিনিগার খাই সেদিন সেদিন কি করি, ওই ভাতের হাঁড়িতে জল দেওয়ার পর জলটা গরম হলে একটা কাপে গরম জল তুলে নিই। তারপর চালটা ধুয়ে দিয়ে দিই। আজকে অবশ্য গরম জল খাবো না, আজকে ভাবছি একটু অন্য কিছু খাবো, সেই জন্য জলটা গরম হবার আগেই চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছে ঘরে। ঘরে এসে দুই বোনকে জবরদস্তি ঘুম থেকে তুলে দুই বোনকে দুই ব্যালকনিতে বসিয়ে দিয়েছি। এক জায়গায় বসিয়ে দিলে তারা আবার মারপিট করবে, তো সেই জন্যই দুই বোনকে দুই ব্যালকনিতে বসিয়ে দুষ্টুর স্কুলের ব্যাগটা রেডি করে বাসি বিছানা ঝেড়ে ঝুড়ে এই যে বাসি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর চলে এলাম দুষ্টুর কাছে। দেখুন আমার হাতে ব্রাশ দেখে সে মেয়ে দেখেছেন বক বক শুরু করে দিয়েছে। ওই ব্যালকনিতে মামামের হাতে ব্রাশ দিয়ে এসেছি, আর এই ব্যালকনিতে চলে এসেছি দুষ্টুর কাছে ব্রাশ করানোর জন্য। মামাম একা একা ব্রাশ করে নেয়, কিন্তু দুষ্টু একদমই ব্রাশ করতে চায় না। তারপরে দেখুন ব্রাশ করিয়ে চোখ মুখ ধুয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। বক বক শুরু করে দিয়েছে। বাপরে, এত যে বকতে পারে আর এত যে রাগ দেখাতে পারে আপনাদেরকে কি বলবো। দেখেছেন রীতিমতো আমার সাথে ঝগড়া করছে। আর যেদিন যেদিন দুষ্টুর স্কুল থাকে সেদিন সেদিনই কিন্তু মাম্মামকেও দুষ্টুর সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়। দুষ্টুকে আমি সকাল সকাল বাসি ঘর থেকে বার করব না, আবার মাম্মাম যদি ঘরে শুয়ে থাকে তাহলে আবার বাসি ঘর ঝাড়ু দিতে পারবো না। সেই জন্য মাম্মামকেও দুষ্টুর সাথে ঘুম থেকে উঠে যেতে হয়। তবে একদিকে ভালোই হয়, এই সুযোগে মাম্মাম কিছুক্ষণ নিরিবিলি পড়াশুনো করতে পারে। তো যাই হোক, দুষ্টুকে স্কুলের জন্য ছেড়ে তারপরে এই যে ঝটপট করে টেবিলটা মুছে নিচ্ছি। পাশাপাশি কাচের গ্লাস, কাপ, কাচের বাটি এগুলো ধুয়ে টেবিলের ওপরে উপর করে রেখে দিলাম। কেউ আছে জানেন, কালকে রাত্রে কয়েকজন আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। রাত্রে এই কাপ বাটিগুলো ইউজ করা হয়েছিল, অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আর ধুয়ে রাখা হয়নি। সকাল সকাল এগুলো ধুয়ে এই যে টেবিলের ওপর উপর করে রেখে দিলাম, জলটা ঝরে যাক, পরে মুছে শোকে যাবার তুলে রাখবো। পাশাপাশি টেবিলটাও মুছে নিলাম, কারণ রান্নাঘরের দিকে চলে গেলে টেবিলটা আর মোছা হবে না। মিস্টার প্রতিদেব দুষ্টুকে স্কুলে ছেড়ে বাড়ি এসে যদি দেখে বাসির টেবিলটা এখনো মোছা হয়নি তো বক বক শুরু করে দেবে। তো সেই জন্যই আগে বাসির টেবিলটা মুছে সোজা ঘরে গিয়ে মামামকে কিছু লিখতে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। অন্যান্য দিন কি হয়, ভাতের গরম জলটা তুলে অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে খেয়ে নিই। আজকে যেহেতু ওটা খেতে ইচ্ছে হলো না, তো কি করলাম, 1.5 কাপ জল একটা বাটিতে দিয়ে তাতে থেতো করা আদা, গোটা জিরে, তেজপাতা আর এলাচ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে 1.5 কাপ জল দেখুন কতটা করেছি, সেই জলে আবার 2 চিল লেবুর রস মিশিয়ে নিয়ে এটাই খাবো আজকে আমি আমার মর্নিং ড্রিঙ্ক হিসাবে, মানে মর্নিং ফ্যাট কাটার ড্রিঙ্ক হিসাবে। আপনারা কেউ কখনো এইভাবে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ফ্যাট কমে যাবে। আমি যেহেতু রেগুলার এটা করার সময় পাই না, সেই জন্য এখন কি করি, গরম জলের সাথে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খাই। তো যাই হোক, এটা খাবো, মামামকে আরও কিছু লিখতে দেবো, তারপর ঝটপট আবারও চলে যাব রান্নাঘরে। আর দুষ্টু স্কুল থেকে বাড়ি ফেরার আগে আগে সমস্ত কাজবাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। সকালে যে দুদণ্ড নিজেকে সময় দেবো সেটার আর উপায় থাকে না। একটু বসে ফ্যাট কাটার মর্নিং ড্রিঙ্কটা খাচ্ছিলাম, তো মনে হলো দেরি হয়ে যাচ্ছে, তো ফ্যাট কাটার মর্নিং ড্রিঙ্কটা নিয়ে সবজি কাটতে বসে পড়লাম। তো সবার প্রথমে উচ্ছে আর আলু কেটে নিয়েছিলাম, সেটা ভাজতে বসিয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম কাটি কচু কাটতে। আর এদিকে দেখুন সেই কোন সকালে ভাত বসিয়েছি। ভাতের গ্যাসটা যেহেতু আস্তে দেওয়া ছিল, ফাইনালি এখন ভাতটা হয়ে গেল। আর পাশাপাশি দেখুন উচ্ছে আলু ভাজা বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো ভাত আর উচ্ছে আলু ভাজাটা দুটোই নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে গ্যাস ওভেন মোছার আগে ফ্রিজ থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা না আপনাদেরকে জাস্ট দেখাতে ভুলে গেছি। এখন
বরফটা ছেড়ে গেছে, মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। গাঁটি কচু দিয়ে মাছের তরকারি করব। জানেন, গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আমি খেতে খুব পছন্দ করি। বিয়ের আগে মা যেদিন গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করতো, সেদিন আমি 2-3 বার না 4 বার ভাত খেতাম, এত পছন্দ করতাম। আর আমার মা তখন তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচুর তরকারিটা খুব ভালো রান্না করতো। ভাবতে পারছেন, তখন আমি 4 বার ভাত খেতাম, তাও মোটা হতাম না। মা বলতো এত খাস যাই কোথায়। আর এখন একবার ভাত খাই, তাও সেটা হাফ পেটা, তারপরেও কত মোটা হয়ে যাচ্ছি। আর একটা কথা কি জানেন, পৃথিবীর সমস্ত সন্তানেরা তার মায়ের হাতের রান্না খেতে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে। তো যাই হোক, লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সেই কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে এই যে সবার প্রথমে গাঁটি কচুর আলু আর গাঁটি কচুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আপনাদের অনেকে দেখেছি যখন গাঁটি কচু রান্না করেন, গাঁটি কচুগুলোকে সিদ্ধ করে নেন। একদিন ভেজে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। আমি দেখুন গাঁটি কচু আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর একটু সাইড করে নিয়ে মাঝখানটায় দিয়ে দিয়েছি গোটা জিরে। আর ব্যস্ত দিনের সকালগুলোতে অত আয়েশ করে জমিয়ে রান্না করা হয় না। তো যাই হোক, গোটা জিরেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে সেখানে দিয়ে দিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর সমস্তটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা যদি ছুটির দিন রান্না করতাম তাহলে কিন্তু এটা অন্যভাবে রান্না হতো। আজকে যেহেতু ব্যস্ত দিনের সকাল, মামামের স্কুলে যেতে হবে, সেই জন্য ওই রান্না করা হচ্ছে আর কি। তো সমস্তটা দিয়ে একটু কষিয়ে নিয়ে গুঁড়ো মশলার ভিতরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সমস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে তারপরে ঢাকাটা তুলে আবার কষিয়ে তারপরে জল দেব। জানেন, আমি এখন যতই ভালো করে রান্না করি না কেন, মায়ের হাতে সেই স্বাদ কোনোভাবেই আসে না, কোনোভাবেই আসে না। মায়ের সমস্ত রান্নার ভিতরে যেন অমৃত ছিল, পুরো অমৃত ছিল। কি যে মিস করি মায়ের হাতে সেই রান্নাগুলো। মনে হয় মা যদি এসে তেমনভাবে রান্না করে দিত, তাহলে মনে হয় আগের মতো জমিয়ে একটু খেতে পারতাম। তো যাই হোক, সমস্ত মশলা দিয়ে কচুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে ওই 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ততক্ষণে ঘরে গিয়ে মামামকে আরও কিছু লিখতে দিয়ে এই যে ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়ে গরম করতে বসিয়ে দিলাম, কারণ দুষ্টু বাড়ি আসার সময় হয়ে গেছে। এদিকে 7 মিনিটের মতো সময় হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। তারপর আরও একটু নেড়ে চেড়ে দেখে নিলাম গাঁটি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখনও মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব, ততক্ষণে বাদবাকি গাঁটি কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে ওই 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। আর জানি মাছ দিয়ে আপনারা হয়তো বেশিক্ষণ ফোটান না, কিন্তু আমাকে ফোটাতে হয়, যেহেতু দুষ্ট এই মাছগুলো খায়। বেশিক্ষণ ফোটালে মাছগুলো একটু নরম হয়, ওর খেতে সুবিধা হয়। তো যাই হোক, মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে মাছের তরকারিটা নামিয়ে নিচ্ছি। এদিকে মিস্টার প্রতিদেব দুষ্টুকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। উনি বললো রান্নাবান্না যখন হয়ে গেছে ঝটপট খেতে দিয়ে দাও। তো ওনাকে খেতে দিয়ে আমি ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটাকে এই যে রেডি করে নিলাম। যা যা রান্না করেছি তাই দিয়েছি, আর ফলের ভিতরে শুধু পেয়ারা দিয়ে দিয়েছি। এই যে মামামের লাঞ্চ বক্স পুরোপুরি রেডি। তো উনি খাওয়া দাওয়া করে এই যে দুষ্টু বুড়িকে নিয়ে বাড়ি চলে এসেছে। বাড়ি আসার পরে দেখুন, বাপরে, যাওয়ার সময় গুচ্ছেন নালিশ, বাড়ি এসেও গুচ্ছেন নালিশ। ওর বাবা নাকি সারা রাস্তা গান করতে করতে এসেছে, আর ওর মাথা পুরো পাগল হয়ে গেছে। এই অভিযোগটা ও প্রতিদিন প্রায় বাড়ি এসে করে। ওর বাবাকে আমি যতই বলে দিই ওকে নিয়ে যখন বাড়ি ফিরবে ওর কানের কাছে বক বক করবে না, তবু সেই ওর বাবা বক বক করেই যাবে। তো যাই হোক, মেয়ে আমার চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে। ততক্ষণে আমি দেখুন যে দুধটা গরম করেছিলাম, তাড়াতাড়ি করে 2 কাপে এই যে ঢেলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হরলিক্স। আজকে দুষ্টু স্কুলে যাওয়ার আগে বলেই গেছিল বাড়ি এসে দুধ হরলিক্স সাথে বিস্কিট দিতে হবে। মাম্মামকে জিজ্ঞাসা করাতেও বলল যে দুধ হরলিক্স আর বিস্কিট খাবে। আমি বললাম বেঁচে গেছি, আমার কাজটা একটু হলেও কমে গেছে। তো এই যে ওদের ব্রেকফাস্টটা
রেডি করে নিয়েছি, দুধ হরলিক্স আর সাথে দিয়ে দিলাম বিস্কিট। বাপরে, দুই মেয়েকে নিয়ে জ্বালাতনের শেষ নেই। আর এদিকে দেখুন বাইরের আকাশে দেখেছেন কি পরিমাণের মেঘ করেছে। আর এইজন স্কুল থেকে বাড়ি এসেই দেখুন চুলটা খুলে ফেলেছে। দুই বোন ব্যালকনিতে বসে ব্রেকফাস্ট করছে। আর এই যে দুই বোনের বাবা দেখুন রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। ওনার সকালে ঘুম থেকে ওঠার পর এই অফিসে যাওয়ার আগ পর্যন্ত কি কি কাজ থাকে জানেন? জল তোলা, সেটা এখন তো আর তুলতে হচ্ছে না, ওপরে আমার জলের লাইন হয়ে গেছে। তারপর ওই যে দুষ্টু স্কুলে দিয়ে আসবে, তারপরে কিছু বাজার ঘাট নিয়ে আসবে, খাবে দাবে আনতে যাবে, এটাই হলো ওনার কাজ। তাতেই কষ্টে একেবারে পাগল হয়ে যায়। তো যাই হোক, দুই বোনকে ব্যালকনিতে খেতে দিয়ে ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছি। অন্যান্য দিন কিন্তু এই সময় ঘরটা আমি মুছি না, আজকে মুছতে হচ্ছে। দুষ্টুকে স্কুলের টিফিনে চকলেট বিস্কিট দিয়েছিলাম, ও সেটা খায়নি, বাড়ি এসে পুরো ঘরে ছড়িয়েছে, পুরো ঘর পুরো চিটচিট করছিল। তো জলে একটু ডেটল দিয়ে ঘরটাকে আগে মুছে নিলাম, শুধু ঘরটাকেই মুছলাম, বারান্দাটাকে এখন মুছবো না। অন্যান্য দিন কিন্তু এই সময় আমি ঘর মুছি না, আজকে মেয়েটা আমার কাজ বাড়িয়ে দিল। আর আমি যখন যখন ঘরটা মুছি সেই ভিজে তেনা দিয়ে একটু দরজা জানলাগুলোকেও মুছে নিই। কেন বলুন তো, একদম রাস্তার সাইডে বাড়ি তো, পুরো ধুলোগুলো যেন দরজায় আর জানলায় এসে জমে বসে থাকে। দেখুন প্রতিদিনই কিন্তু প্রায় মোছা হয়, তারপরেও ধুলো আর ধুলো, মনে হয় রাস্তার ধুলো সব আমার ঘরে এসেই বসত করে। তো যাই হোক, জানলাটাকেও মুছে নিলাম আর সাথে দরজাটাকেও মুছে নিলাম। আর ওদিকে দুই মেয়ের আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের বাথরুমে ঢুকিয়ে দিয়েছি, ওরা চান করছে। আমি চান করব, তবে তার আগে আমি একটু গ্লুকন ডি খাবো, কারণ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, শরীর এত দুর্বল লাগছে, দেখুন চোখ মুখ পুরো ভেঙে আসছে, পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। তো তাড়াতাড়ি করে একটু জলে গ্লুকন ডি গুলিয়ে নিলাম। দুই মেয়ের ওদিকে চান প্রায় হয়ে গেছে, ওদের বাথরুমে কল ছেড়ে দিয়ে এই যে গ্লুকন ডি খাচ্ছি। এখন আমি এটা খাবো, তারপরে যাব ওদেরকে চান করাবো, নিজে চান করব, পুজো দেওয়ার ব্যাপার আছে, সব মিলিয়ে এখনো প্রচুর কাজ আছে। তো গ্লুকন ডিটা খেতে খেতে মনে হলো গাছগুলোকে আপনাদেরকে একটু দেখায়। দেখুন এখানের কিছু কিছু গাছ কিন্তু ওপরে চলে গেছে, এই যে এই ওয়ালটা ভেঙে দেওয়ার পর এখানে আর কোনো গাছ থাকবে না, তখন এই গাছগুলো সব ওপরে চলে যাবে, মানে আমাদের খোলা ছাদে। এখন যতদিন আছে তো আছে, কিছু কিছু গাছ মিস্টার প্রতিদেব কালকে বিকালে ছাদে রেখে এসেছে। আর এদিকে পেঁপে গাছটা দেখুন, পেঁপে গাছটা বললো ওপরে রেখে আসলে হলেও হতে পারে, আর ড্রাগন গাছটা ওটাও বলছে ওপরে রেখে আসবে। কি জানি ড্রাগন গাছে ফল হবে কি না, আর পেঁপে গাছে আমার তো একদমই ভরসা নেই। আর এদিকের গাছগুলো দেখুন কয়েকদিন যত্ন করা হয়নি, কি অবস্থা হয়েছে। তবে এই গাছগুলো আগের দিন লাগিয়েছিলাম, দেখেছেন কি সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে না এখন দেখতে। আর পাশাপাশি এই বাম্বু ট্রিটা দেখুন পুরো শুয়ে পড়েছে, পুরো শুয়ে পড়েছে। আমি কিছু রড রেখেছিলাম, ভেবেছিলাম এখানে দিয়ে দেব, মিস্টার প্রদীপ জানি না রডগুলো কোথায় রেখেছে, আর একটাও খুঁজে পাচ্ছি না, যেই জন্য এই গাছটা আর দিতে পারছি না, পুরো শুয়ে পড়েছে। এখন আপনারা আমাকে সাজেস্ট করুন তো এখানে কি দেওয়া যায়। তো যাই হোক, এই গাছ দেখতে দেখতে ওদিকে কিন্তু আমার দুই মেয়ে স্নান হয়ে গেছে, ওদের গা হাত পা মুছিয়ে ঘরে বসিয়ে রেখে এসেছি, মানে ওরা পুরোপুরি রেডি। এখন শুধু আমার নিজের চান করে রেডি হওয়ার পালা, গাছগুলোর অবস্থা পরে দেখা যাবে। ছুটির দিন নিরিবিলি গাছগুলোকে ঠিকঠাক করব। তবে তার আগে বাড়ির মিস্ত্রির কাজগুলো শেষ হোক তারপরে, এখন আমি আর পেরে উঠছি না। তো যাই হোক, এইগুলো করতে করতে হঠাৎই মনে হলো এ বাবা, আমার তো থালা বাসনগুলো মাজা হয়নি, আর হাতে এখনও যথেষ্ট সময় আছে। তো ঝটপট করে কড়াই আর ঢাকনাটা মেজে নিলাম, কারণ বাদ বাকিগুলো আমি রান্না করতে করতেই মেজে রেখেছিলাম। তো থালা বাসনগুলো মেজে গ্যাস ওভেনটা মুছে তারপর নিজেও চান করে ঘরে চলে এসেছি। আর এদিকে আমার দুই মা জননী ওরা কিন্তু নিজে নিজেই রেডি হয়েছে, মামামের চুলটা শুধু আমি বেঁধেছি, বাদবাকিটা দুই বোন নিজেরাই রেডি হয়েছে। তারপরে এই যে গোপাল সোনাকে নামিয়ে নিলাম, এবার ঝটপট করে গোপাল সোনাকে চান করিয়ে সাজুগুজু করিয়ে সিংহাসনে বসিয়ে পুজো দিয়ে নিলাম। তারপরে এই যে দেখুন গোপাল সোনার পাশাপাশি এই যে আমিও রেডি হয়ে গেলাম। এবার গোপালের নাম নিয়ে মাম্মামকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো মাম্মামের স্কুলের উদ্দেশ্যে। কি হয়েছে জানেন, আমি কিন্তু পারফিউম একদমই ইউজ করতাম না, এই বর্ষা যেহেতু হচ্ছে পুরো জামা কাপড় থেকে যেন কেমন একটা গন্ধ গন্ধ আসছে, বিরক্তি লাগছে, তো একটু বেশি করে পারফিউম দিয়ে নিলাম। আর এদিকে দুষ্টুপুরি দেখুন তার স্টাইলটা দেখেছেন, আমি বলেছি আজকে কোনো মুখে কথা বলতে হবে না, এমনি রিয়াকশান দাও, সেই জন্য ওই রিয়াকশান দিচ্ছিল। তো মামামের জামাটাও কেমন যেন একটু ব্যবসা ব্যবসা লাগছিল, তো ওরকেও একটু পারফিউম দিয়ে দিলাম। তারপর এই যে দুষ্টুকে গোপালের ভরসায় ঘরে রেখে টাটা করে দরজাটা লক করে রেখে গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখুন আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম, ভাগ্যিস দরজাটা এখানে ছিল, সেই জন্য ধরে থমকে গেলাম,
না হলে একদম পুরো আছাড় খেয়ে পড়ে যেতাম। আর মামাম বাইরে এসে এখন কিন্তু আর বলতে হয় না, দুই বোনই যখনই বার হবে তুলসী তলায় ঠিক প্রণাম করেই বার হবে। আর এইদিকে আমাদের কলপাড়ের অবস্থাটা দেখুন, দেখেছেন এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি, পুরো ভাঙাচোরা অবস্থা, পুরো যা তা, কবে যে ঠিক হবে কে জানি, পুরোপুরি ঠিক হলে যেন পুরো বাঁচি। আর এদিকে দেখুন এটা দেখাতে দেখাতে আমি বাইরে গিয়ে দেখি মামাম আমাকে ছাড়া কত দূর চলে গেছে। আমি ছুটতে ছুটতে ওর পাশে এসেছি, আমি না গেলে মনে হয় ওই একা একা ওর স্কুলে চলে যেতে পারবে। তা যাই হোক চলে এলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে এসে শুনছি আজকে নাকি অটো কম, অটো নেই বললেই চলে, সেই জন্যই লম্বা লাইন, আর বাদবাকি কিছু মানুষ এদিক ওদিক চলে গেছে। তো গোপালের আশীর্বাদে বেশিক্ষণ অটোর লাইনে দাঁড়াতে হয়নি, ওই 5 থেকে 10 মিনিটের মতো দাঁড়াতে হয়েছে। তারপর পরপর অটো চলে এসেছিল। তারপরে বেহালা থানা নেমে হাঁটা পথে হাঁটতে হাঁটতে আজকে দেখলাম সকাল সকাল মন্দিরটা খুলে দিয়েছে। তো মামামকে নিয়ে মায়ের দর্শন করে এই যে আবার হাঁটা শুরু করলাম। এই 15 মিনিটের হাঁটা পথ জানেন, মাঝে মাঝে 7 মিনিট 8 মিনিটের মধ্যেও হেঁটে চলে আসি, মানে হাঁটি কম দৌড়াই বেশি, যেদিন যেদিন একটু দেরি হয় ওই আর কি। তো আজকে হাতে টাইম ছিল, তারপরেও দেখুন ছুটতে ছুটতে যাচ্ছি। যেহেতু দুষ্টু ঘরে একা থাকে, যত তাড়াতাড়ি মামামের স্কুলে পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে পারবো। তো মামামকে স্কুলে ছেড়ে এই যে একটু বসে নিলাম, হাঁপিয়ে গেছি, কারণটা তো আপনারা জানেন শরীরটা কদিন ধরে খারাপ যাচ্ছে, সেই জন্য একটু বসে রেস্ট নিয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এবার আপনারাই দেখুন ঘরটা কেমন রেখে গেছিলাম আর দুষ্ট কি অবস্থা করেছে দেখেছেন। যেমন রেখে গেছিলাম তেমন কি আছে, নিচের অবস্থা আরো খারাপ, সেটা আর আপনাদেরকে দেখালাম না। আর আসার সাথে সাথে দুষ্টু বলছে তার নাকি খিদে পেয়ে গেছে। আমি বললাম দাঁড়া বাবা, আগে ঘরটাকে ঠিকঠাক করে নি। তো পুরো বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে চেঞ্জ করে একটা ভিডিও এডিটিং বাকি ছিল, সেটা করে দুষ্টুকে সাথে নিয়ে খেতে বসে পড়লাম। এখন রাইট দুপুর 12:30 বাজে। তো সকাল 6:30 থেকে 12:30 পর্যন্ত আমি কি কি করি আর কিভাবে করি সমস্তটাই আপনাদেরকে শেয়ার করলাম।